স্নাইপার এই কথাটি শোনার সাথে সাথে বুকটা একদম দরদ করে ওঠে। স্পেশাল ফোর্স, কমান্ডার ফোর্স, ডেন্টার আর্মি যতই ভয়ানক হোক, স্নাইপার এমনই এক মারাত্মক জিনিস, কেউ একবার তার টার্গেটে পড়লে তার খবর আছে। হ্যাঁ, আজকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির এক স্নাইপার মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি। মুভির নাম কোম্পানি অফ হিরোজ। এই মুভির কোনো ইন্ট্রো দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট এতটুকুই বলবো, হাতে একটু সময় নিয়ে নড়ে চড়ে বসে পড়ো এই স্নাইপার মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য। কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে এমন সব কাহিনী রয়েছে যা দেখা শুরু করলে তুমিও ডুবে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যখন জার্মানিকে প্রায় পরাজিত করে ফেলেছিল, ঠিক সেই সময় হিটলার তার নীরবতা ভেঙে ফাইনালি ঘোষণা দিয়ে বসে, জার্মানির কাছে যে ভয়ানক অস্ত্র আছে যদি তারা সেটা ব্যবহার করে তবে আমেরিকার নাম মুছে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। তাই হিটলার সকল জার্মান সোলজারদেরকে হুকুম দেয় শেষ প্রাণ থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য, কারণ এই যুদ্ধে জার্মানরাই জয়লাভ করবে। কিন্তু আমেরিকা যখন জানতে পারে যে সত্যি সত্যি জার্মানিদের হাতে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক অস্ত্র, তখন আমেরিকা তাদের এক প্লাটুন সোলজার পাঠায় হিটলারের পুরো ব্যাটল খতম করে সেই অস্ত্র দখল করার জন্য। কিন্তু মাঝপথে তাদের সামনে পড়ে যায় জার্মানির ভয়ানক সব স্নাইপার। এখন প্রশ্ন হলো, আমেরিকান সোলজাররা কি পেরেছিল জার্মানি স্নাইপারদের সাথে মোকাবেলা করতে? আর জার্মানিদের কাছে থাকা সেই ভয়ানক অস্ত্রের নামই বা কি? চলো সকল প্রশ্নের উত্তর একটা একটা করে জেনে নেওয়া যাক। 16 ডিসেম্বর 1944 মুভির শুরুতেই আমরা এক প্লাটুন আমেরিকান সৈন্য দেখতে পাই, যারা বেলজিয়ামের আর্ডেনাস ফরাস বেয়ে হিটলারের মেইন ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত এই আমেরিকান সোলজারদেরকে পাঠানো হয়েছে যেন তারা হিটলারের নাজি বাহিনীর সাথে লড়াই করে সেই অস্ত্র দখল করতে পারে। কিছু দূর এগোতেই প্লাটনের ক্যাপ্টেন সবাইকে সতর্ক করে দাঁড়িয়ে যায়, কারণ সে আশেপাশে কিছু একটার অবস্থান বুঝতে পেরেছে। সবাই চারপাশে খুঁজতে থাকলো, ক্যাপ্টেন তার স্নাইপার স্কুপে চোখ দিয়ে ভালো করে খুঁজতে থাকে আশেপাশে কোনো স্নাইপার আছে কিনা। কিন্তু সে তার স্নাইপার স্কুপে কোনো কিছু না দেখতে পেয়ে যেই তার স্নাইপার নামিয়ে নেয়, সাথে সাথে কোথায় থেকে এক স্নাইপার শট এসে তার গাড়ে লাগে। বাকি সোলজাররা বুঝতে পারে এখানে স্নাইপার চলে এসেছে, তাই তারাও নিজেদের মতন যান বাঁচাতে এদিক সেদিক লুকাতে শুরু করে। তাদের মধ্যে দুজন এগিয়ে আসে ক্যাপ্টেনের কাছে, আর দুজন তাদের কাভার দিতে থাকে। তারা দেখতে পায় জার্মান স্নাইপারের এক শটে তাদের ক্যাপ্টেনের অবস্থা মারাত্মক গুরুতর। তারা দ্রুত নিজেদের মতন করে ক্যাপ্টেনের রক্ত বন্ধ করার চেষ্টা করতে থাকে। জার্মানি স্নাইপারে এমন আকস্মিক আক্রমণে তারা মারাত্মকভাবে ঘাবড়ে যায়। সেই সাথে ক্যাপ্টেনের এই ভয়ানক অবস্থা দেখে তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে বাকি সোলজারগুলো এলোমেলোভাবে গুলি ছুটতে শুরু করে যেন সেই স্নাইপারকে থামানো যায়, কিন্তু এভাবে তো আর স্নাইপারকে ডাউন করা যায় না, তার উপরে সেই স্নাইপারের লোকেশনও জানে না। এভাবে গোলাগুলি চলতে থাকে আর ক্যাপ্টেনের প্রচন্ড রক্তক্ষরণে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই প্লাটনের কিছু দূরে আমরা নেট নামের আরও একজন আমেরিকান সোলজারকে দেখতে পাই। সে হচ্ছে এই প্লাটনের সব থেকে ছোট সোলজার। সে দূর থেকে তার প্লাটনে এমন করুণ অবস্থা দেখে একটি স্নাইপার তুলে নেয় আর মারাত্মক টার্গেট নিয়ে সেই জার্মানি স্নাইপারকে খুঁজতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যে সে ওই জার্মানি স্নাইপারের লোকেশন পেয়ে যায় আর এক নিখুঁত শট নিয়ে যে জার্মানি স্নাইপারকে ডাউন করতে সক্ষম হয়। এই যাত্রায় পুরো টিম প্রাণে বেঁচে ক্যাম্পে ফিরে আসলে নেটের এই বৃহতের কথা পুরো ক্যাম্পে জানাজানি হয়ে যায়। তাই প্রত্যেক প্লাটনের ক্যাপ্টেনরা নেটকে তার প্লাটনে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানাতে থাকে। আসলে নেট জীবনে কোনোদিন যুদ্ধ করেনি, এটাই তার জীবনের প্রথম মিশন। একদিকে সে বয়সে সবার থেকে ছোট, সেই সাথে সে এটাও জানে না কিভাবে যুদ্ধ করতে হয়। তবে সে শুধুমাত্র স্নাইপার চালাতে পারে, যেইটা ছোটবেলা সে তার বাবার কাছ থেকে শিখেছে। এমন সময় সেই প্লাটনের লেফটেন্যান্ট জো এসে উপস্থিত হয়। তিনি এসে প্লাটনের সার্জেন্ট ম্যাথারসনকে জানায় যেহেতু তারা জার্মানি স্নাইপারকে মেরে ফেলেছে, তাই তারা বহু সংখ্যক সোলজার এখানে পাঠাবে, ফলে তারা এখানে আসার আগে পুরো প্লাটন নিয়ে অন্য কোথাও সরে যেতে হবে। সেই সাথে যাওয়ার আগে লেফটেন্যান্ট সার্জেন্টকে জানায় নতুন যে সোলজার জার্মানি স্নাইপারকে মেরেছে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে সকল ডিটেলস তাকে জানাতে বলে। অর্ডার পেয়ে সার্জেন্ট ম্যাথারসন তার পুরো সোলজারদের জানায় দ্রুত তাদের খাদ্য সামগ্রী গাড়িতে তুলে আর যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ত্যাগ করতে। সোলজাররা সবাই তাদের খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে লুট করতে থাকে। এইদিকে সার্জেন্ট ম্যাথারসন নেটকে জিজ্ঞাসা করে সে কিভাবে এত নিখুঁতভাবে স্নাইপার চালানো শিখেছে। নেট জানায় সে ছোটবেলা তার বাবার কাছ থেকে স্নাইপার চালানো শিখেছে। সার্জেন্ট নেটকে জিজ্ঞাসা করে তুমি কি জানো জার্মানরা যদি জানতে পারে তুমি তাদের একজন স্নাইপারকে মেরেছে তাহলে তোমার কি ভয়ানক অবস্থা হতে পারে। নেট জানায় তারা জানবেই কিভাবে আমি যে তাদের স্নাইপারকে মেরেছি, যদি আমাদের মধ্যে কেউ না জানায় তাইলে তো তারা জানতে পারবে না। সার্জেন্ট ম্যাথারসন আবারও জিজ্ঞাসা করে তোমার কি স্নাইপার হওয়ার খুবই ইচ্ছা, তুমি কি জানো এতে তোমার মৃত্যু হতে পারে। নেট জানায় স্যার একবার আমার হাতে স্নাইপার তুলে দেন, আমি সকল জার্মানি স্নাইপারের গুলি একটা একটা করে উড়িয়ে দিব।
আসলে সার্জেন্ট দেখতে চাচ্ছিল নেটের ভিতরে দম কতটা, হুটহাট করে এক দুইটা কিল করে দিলেই তো আর স্নাইপার হওয়া যায় না। কিন্তু নেটের এরকম আত্মবিশ্বাস দেখে সার্জেল ম্যাথারসন বেশ ইমপ্রেসড হয়ে যায় নেটের উপরে, আর তাকে সিলেক্ট করে তাদের প্লাটুনের একজন স্নাইপার হিসাবে। এখানে পাশে থেকে সার্জেল ম্যাথারসন ও নেটের সকল কথাবার্তা শুনছিল মেজর র্যানসন। তিনিও নেটের এমন কথাবার্তা শুনে নেটকে তার প্লাটুনে নিয়ে নেয়। এবার তারা গাড়ি বহন নিয়ে ওই জায়গা থেকে যাত্রা শুরু করে নাজি বাহিনীর ঘাটের দিকে। কঠিন ঠান্ডা আর আশেপাশে নিস্তব্ধ রাস্তা দিয়ে তারা আস্তে আস্তে সামনে আগাতে থাকে। এমন সময় হঠাৎ তাদের একটি গাড়ি উড়ে যায় মাইনের ব্রাস্টে। তারা সবাই দ্রুত গাড়ি থেকে নেমে যে যার মতো নিজেকে আড়াল করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোথায় থেকে ঝাঁকে ঝাঁকে বুলেট এসে তাদের সোলজারদের বুপেট এপুর উপর হতে শুরু করে। পরিস্থিতি এমন ভয়ানক হয়ে ওঠে যে কে কোথায় কিভাবে নিজের যান বাঁচাবে এটাই তারা খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে মাইনেরা বুনের সোলজাররা সব পুড়ে মারা যেতে শুরু করে। এভাবে প্লাটুনের অর্ধেকেরও বেশি সোলজার একে একে মারা পড়তে থাকে জার্মানি আর্মিদের বুলেটের জ্বরে। এইদিকে নেট ও মেজর নিজের যান বাঁচিয়ে কোনো রকমে আশ্রয় নেয় একটি বাংকারের নিচে। এবার তারা দেখতে পায় আসলে এখানে দুইজন জার্মান মেশিন গানার এমন তাণ্ডব চালিয়ে তাদের শত শত সোলজারকে মেরে ফেলছে। মেজর র্যানসন তাদের সোলজারদের নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে সেই দুজন মেশিন গানারের উপর। আর এই সুযোগে নেট তার স্নাইপারের চোখ রেখে নিখুঁতভাবে এক শট নিয়ে অবশেষে এই ভয়ানক দুই স্নাইপারকেও সে ডাউন করতে সক্ষম হয়। চোখের পলকে তাদের সকল সোলজার মারা পড়ে এই ভয়ানক গুলির জ্বরে। পরিবেশ নরমাল হলে বেঁচে থাকা সকল সোলজার আহত সোলজারের জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করতে থাকে। সেখানে খুঁজতে খুঁজতে নেট দেখতে পায় তাদের প্লাটুনের ক্যাপ্টেন খারাপভাবে জখম অবস্থায় পড়ে রয়েছে। নেট দ্রুত তাকে তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলে পেছনে আবারও একটি মাইন ব্রাস্ট হয়, আর সেই মাইনের আঘাতে সেই ক্যাপ্টেনের বুকও ফুটো হয়ে যায়। এই দৃশ্য দেখে নেট একদম থ হয়ে যায়, কিন্তু সার্জেল ম্যাথারসন এসে নেটকে তুলে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। সেখান থেকে একটু সামনে এগোতেই তারা দেখতে পায় কিছু লোক সেখানে দাঁড়িয়ে কিছু একটা করছে। নেট তার স্নাইপার দিয়ে দেখার চেষ্টা করলেও সেখানে অধিক গাছ থাকায় বিষয়টা তারা দেখতে পাচ্ছিল না। তাই সার্জেন্ট ম্যাথারসন তাদের সেখানে রেখে আস্তে আস্তে সামনে এগিয়ে যায় বিষয়টা দেখার জন্য। সে সামনে যে দেখতে পায় সেখানে আরো তিনজন নাজি বাহিনী মোটর সে লুট করছে। এই কাহিনী দেখে সার্জেন্ট 60 গুলি করে তাদের সেখানেই হত্যা করে। সেখানে সকল এনিমি খতম হয়ে গেলে এবার বাকি সোলজাররাও জঙ্গল থেকে বেরিয়ে আসে। সার্জেন্ট ম্যাথারসন জানায় তারা যেই জায়গায় আছে এখানে আশেপাশে হয়তো আরো জার্মান আর্মি অথবা স্নাইপার রয়েছে, তাই তাদের যেইভাবে হোক এই জায়গা থেকে বের হতে হবে। এমন সময় তারা আকাশে দেখতে পায় নাজি বাহিনীর ফাইটার প্লেন পেট্রোলিং শুরু করেছে। তাই তারা সবাই মিলে আবারও রাস্তা ধরে সামনে হাঁটতে শুরু করে, কিন্তু মাত্র কিছু দূর আগাতেই নেট তার স্নাইপার স্কুবে দেখতে পায় ইতিমধ্যে তারা খারাপ এক অবস্থায় ফেসে গেছে। তারা দেখতে পায় এবার হাজার হাজার জার্মানি আর্মি ভারী অস্ত্র ও ট্যাঙ্ক নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। এই কাহিনী দেখে তারা দুই দলে ভাগ হয়ে নিজেদের মতন লুকিয়ে পড়ে পজিশন নেয়, আর নেট একাই পজিশন নেয় পাহাড়ের অন্য পাশে। কিন্তু নাজি বাহিনী তাদের ইতিমধ্যে দেখে ফেলায় ট্যাঙ্ক দিয়ে তাদের উপর আক্রমণ শুরু করলে এবার অন্য পাশে থাকা নেট তার স্নাইপার দিয়ে হেডশট দিয়ে ওই ড্রাইভার দুজনকে খেয়ে দেয়। আর নেটের এই স্নাইপার আক্রমণে তারাও বুঝে যায় এখানে আমেরিকান স্নাইপার রয়েছে। শুরু হয়ে যায় এক মহাযুদ্ধ। জার্মান বাহিনী তাদের হাজার হাজার আর্মি মিলে শুরু করে একসাথে গুলির বর্ষণ। এদিকে আমেরিকান আর্মিরা সংখ্যায় কম, তার সাথে সাথে তাদের কোনো প্রকার ভারী ওয়েপেন নাই, এমনকি তাদের জন্য ব্যাকআপ কোনো টিমও নেই। তাই তারা নিজেদের জীবন বাঁচাতে কোনো রকমে লুকিয়ে নিজেদের প্রোটেক্ট করার চেষ্টা করতে থাকে। আর পাহাড়ের উপর থেকে নেট তার স্নাইপার দিয়ে একে একে জার্মান আর্মির গুলি উড়াতে শুরু করে। এবার পাহাড়ের অন্য পাশে থাকা সার্জেল ম্যাথারসনের একটি টিম রকেট লঞ্চার দিয়ে শুরু করে নাজি বাহিনীর উপর কঠিন আক্রমণ। আস্তে আস্তে নাজি বাহিনীর আর্মি মারা পড়তে শুরু করলে তাদের সংখ্যা কমতে শুরু করে। আর এই সুযোগে মেজর র্যানসন তার টিম নিয়ে সামনে থেকে শুরু করে এক মারাত্মক আক্রমণ। যখন জার্মান আর্মিরা বুঝতে পারে তাদের এখন ভারী আক্রমণ চালাতে হবে, তাই তারা একবার ট্যাঙ্ক লুট করে তাক করে আমেরিকান আর্মির দিকে। ঠিক ওই সময় আমেরিকান আর্মি আবারও এক রকেট লঞ্চার দিয়ে হামলা করলে সেই টার্গেট গিয়ে লাগে নাজি বাহিনীর একদম ট্যাঙ্কের উপরে। আর ওই হামলায় সেখানে ট্যাঙ্ক সহ সকল জার্মান আর্মি উড়ে যায় রকেট লঞ্চারের ভয়ানক আক্রমণে। অবশেষে সকল জার্মানি আর্মিদের খতম করে যেই তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারা আবারও দেখতে পায় বহু সংখ্যক নাজি বাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। এবার মেজর র্যানসন সবাইকে
তাকে জানায় যে যেদিকে পারো জীবন বাঁচাতে পালিয়ে যাও, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে মেজর নিজের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে, আর তাকে দেখে বাকি আর্মিরাও এদিক সেদিক দৌড়াতে শুরু করলে দূর থেকে জার্মান আর্মিরা তাদেরকে দেখে ফেলে। ফলাফল দূর থেকেই তাদের উপর মোটর শেল এবং ট্যাঙ্ক দিয়ে উড়াধুরা আক্রমণ শুরু করে। তবে অবশেষে তারা প্রাণপণ দৌড়ে ওই এলাকা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। প্রায় সারাদিন লড়াই করে ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে জঙ্গলের ভিতরে তারা আশ্রয় নেয় এবং যে যার কত জায়গায় ভালো করে বেঁধে নিতে থাকে। নেট চেষ্টা চালাতে থাকে অন্য প্লাটুনের সাথে যোগাযোগ করার জন্য, আর অন্যদিকে মেজর রেনসন আর সার্জেল ম্যাথারসন কম্পাস ও ম্যাপ দেখে রাস্তা নির্ধারণ করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে আমরা জার্মানিদের একটি ক্যাম্পে জার্মান মেজর ভেমিয়ারকে দেখতে পাই। এখানে তোমাদের আরো দুজন চরিত্রের সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো ব্রিটিশ আমেরিকান সায়েন্টিস্ট লুকার গ্রেনোয়ার। মূলত এই বিজ্ঞানীর মাধ্যমে জার্মানি সেই ভয়ানক অস্ত্র বানিয়েছে, আর এই মেয়েটি হলো এই বিজ্ঞানী গ্রেনওয়ালের একমাত্র কন্যা, যার নাম ক্রিস্টেল। সেখানে জার্মানির মেজর ভেমিয়ার বিজ্ঞানী গ্রেনোয়ারকে জানায় সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে সেই অস্ত্র জার্মান মেজরের হাতে হস্তান্তর করার জন্য। গ্রেনওয়াল তার ইচ্ছা না থাকা সত্ত্বেও এক প্রকার নিরুপায় হয়ে মেজরের কথায় রাজি হয়। আসলে বিজ্ঞানী গ্রেনওয়েল জানে এই ভয়ানক জিনিস যদি জার্মান আর্মির হাতে যায় তাহলে এর পরিণাম যে কোথায় গিয়ে শেষ হবে সে নিজেও জানে না। এখন তোমাদের মনে সেই প্রশ্ন, কি এমন অস্ত্র যেটা এত ভয়ানক? এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়ানক নিউক্লিয়ার বুম। হ্যাঁ, হিটলারের কাছে আসে সেই ভয়ানক পারমাণবিক বুম, আর এই বুম যে কি এক মারাত্মক জিনিস তা তোমরা সবাই জানো। মেজর সেখান থেকে চলে গেলে ওই সময় সেখানে এসে উপস্থিত হয় আমেরিকান সার্জেল ম্যাথারসন আর তার পুরো টিম। তারা সেখানে আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে সেই ঘাঁটি থেকে বেশ দূরে পরিত্যক্ত ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির ভিতরে আশ্রয় নেয়। রাতের বেলায় হঠাৎ নেট শুনতে পায় তাদের আশেপাশে কেউ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে কাতরাচ্ছে। নেট খুঁজতে খুঁজতে অবশেষে ওই লোককে পেয়ে যায়, আর তার পরিচয় থেকে জানতে পারে এই লোক একজন আমেরিকান আর্মি যে অন্য প্লাটনে এখানে এসেছিল, কিন্তু তার পুরো প্লাটনের আর্মি মারা পড়ে এই জার্মান আর্মির আক্রমণে। সেখানে সার্জেন্ট ম্যাথারসন ও মেজর রেনসন চলে আসলে ওই লোক তাদের জানায় তারা যে পারমাণবিক বোমা খুঁজতে এখানে এসেছে সেটা এই ক্যাম্পে নাই। এই বোমা রাখা আছে নাজি বাহিনীর লিডারফিল্ড নামক অন্য একটি গোপন আস্তানায়, আর তারা হয়তো আগামীকালের মধ্যে সেই বোমা নিয়ে আক্রমণ চালাবে আমেরিকার উপর। তাই সার্জেল ম্যাথারসন সবাইকে নিয়ে আস্তে আস্তে সেই জঙ্গল থেকে বেরিয়ে পড়ে ওই গোপন ক্যাম্পের উদ্দেশ্যে, কারণ তাদের কাছে সময় খুব একটা বেশি নাই। কিন্তু তারা কিছু দূর আগাতেই তাদের সামনে পথ আগলে দাঁড়ায় নাজি বাহিনীর এক পেট্রোলিং টিম। যেহেতু তাদের হাতে বেশি সময় নাই তাই মেজর রেনসন অর্ডার দেয় তাদের উপর আক্রমণ করার জন্য। ভাগ্যে যা আছে তা পরে দেখা যাবে। ফলাফল আমেরিকান আর্মিরা রাতের অন্ধকারে লাগাতার গুলি শুরু করে নাজি বাহিনীর উপরে। যখন গুলাগুলিতে পাশের ক্যাম্প থেকে আরো বহু জার্মান আর্মি আসতে থাকে, এবার সার্জেল ম্যাথারসন সবাইকে নিয়ে পিছনে ছুটতে শুরু করে। তারা পালিয়ে এসে পাশের একটি স্টেশনে ট্রেনের মধ্যে আশ্রয় নেয়, আর পেছনে পেছনে জার্মান আর্মিরাও সেখানে এসে তাদের খুঁজতে শুরু করে। এভাবে খুঁজতে খুঁজতে জার্মান আর্মিরা তাদের অবস্থান বুঝে গেলে যেই তারা আমেরিকান আর্মিদের উপর আক্রমণ চালাবে তার আগে আমেরিকান আর্মিরা ট্রেন থেকে বেরিয়ে আসে, আর যে যাকে যেভাবে পারে মারা শুরু করে। শুরু হয়ে যায় এক ভয়ানক গুলির ঝড়। রাতের অন্ধকারে কে যে কাকে মারছে বোঝাই মুশকিল। তবে এভাবে মারাত্মক বন্দুক যুদ্ধের শেষে আমেরিকান আর্মিরা কোনো মতে নাজি বাহিনীকে ডাউন করতে সক্ষম হয়, আর তারা সেখান থেকে একটি চলন্ত ট্রেনে উঠে পড়ে। এইদিকে আহত জার্মান আর্মিরা দ্রুত কন্টাক্ট করে তাদের পরবর্তী স্টেশনের জার্মান ক্যাম্পের আর্মিদের সাথে, আর এই ঘটনার সবকিছুই তাদের জানিয়ে দেয়। তাই পরবর্তী স্টেশনে জার্মান আর্মিরা অপেক্ষা করতে থাকে আমেরিকান আর্মিদের জন্য। এইদিকে ট্রেনের ভিতরে মেজর রেনসন আর সার্জেল ম্যাথারসন নেটকে নিয়ে আলোচনা করতে থাকে ট্রেন থামার সাথে সাথে নেমে তারা সেফ জায়গায় আশ্রয় নিতে হবে। কিন্তু এখানে এই ট্রেনে তাদের সাথে পরিচয় হয় এক জার্মান ক্যাপ্টেন ব্র্যান্ড উইলিউর সাথে। সে জানায় আমি তোমাদের সেই বোমা পর্যন্ত পৌঁছে দেব, কিন্তু তার বিনিময়ে জার্মানিরা যুদ্ধে হেরে গেলে লুটপাট না করে সেই সবকিছু আমাকে বুঝিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে যখন স্টেশনে দাঁড়ায় তখন নেট দেখতে পায় এখানে আগে থেকেই জার্মান আর্মি রয়েছে। ট্রেন থামার সাথে সাথে জার্মান আর্মিরা একে একে সকল কামরায় থাকা সবাইকে নির্বিচারে গুলি করে হত্যা করা শুরু করে, কারণ ওই জার্মান আর্মিরা তো আর জানে না আসলে কোন কামরা বা বগিতে ওই হামলাকারী আমেরিকান আর্মি রয়েছে। তাই তারা নিজেদের জার্মান নাগরিক সহ সবাইকে হত্যা করতে শুরু করে যেন কোনোভাবেই এই হামলাকারী বেঁচে না যায়, কারণ ওই জার্মান আর্মিরা তো আর জানে না আসলে কোন কামরা বা বগিতে ওই হামলাকারী আমেরিকান আর্মি রয়েছে। জার্মান আর্মিরা যখন সেই কামরার দরজা খুলে সাথে সাথে যাকে যাকে গুলি করে তারা সকল জার্মান আর্মিদের মেরে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু পিছন থেকে জার্মান আর্মি পাল্টা আক্রমণ শুরু করলে প্রচন্ড গুলাগুলিতে দুই পক্ষের প্রচুর আর্মি মারা পড়তে শুরু করে। কিন্তু অবশেষে সার্জেল ম্যাথারসন তার সোলজারদের নিয়ে পালিয়ে যেতে
যেতে সক্ষম হয় আর গভীর জঙ্গলের ভিতরে রাতের আধারে আশ্রয় নেয়। এখানে জার্মানের ওই ক্যাপ্টেন তাদের জানায় তারা যদি হিটলারের গোপন আস্তানায় ঢুকতে চায় তবে কোনোভাবেই শক্তি দিয়ে হিটলারের বাহিনীর সাথে পেরে উঠবে না। তাই সে বুদ্ধি দেয় যেন তারা জার্মান আর্মিদের মেরে তাদের পোশাক নিজের গায়ে পরে নেয়। প্ল্যান মোতাবেক তারা সবাই আলাদা আলাদা হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে আর একে একে কৌশল খাটিয়ে নাজি গার্ডদের মারতে থাকে। এভাবে তারা নাজি বাহিনীর গার্ডদের মেরে তাদের পোশাক নিজের গায়ে পরে নেয় আর ফাইনালি হিটলারের গোপন আস্তানায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে জার্মান মেজর বেমিয়ারকে দেখতে পায় যে তার সাঙ্গপাঙ্গ নিয়ে গান বাজনায় মগ্ন ছিল। এবার সবাই গার্ডদের সামনে দিয়ে অনায়াসে সেই পার্টিতে ঢুকে যায় আর সেখানেই নেটের সাথে দেখা হয় সায়েন্টিস্ট গ্র্যান্ডওয়ালের মেয়ে ক্রিস্টালের সাথে। রাতের বেলায় যখন ক্রিস্টাল জানতে পারে আসলে নেট বা এখানের কেউ জার্মান নয় বরং আমেরিকান এবং তারা এসেছে হিটলারের পারমাণবিক বোমা দখল করতে, তখন ক্রিস্টাল তাদের কথা দেয় আগামীকাল সে তাদের ওই গোপন আস্তানা পর্যন্ত পৌঁছে দিবে। প্ল্যান মতো পরের দিন ক্রিস্টাল, নেট, সার্জেল ম্যাথারসন ও জার্মান আর্মি ব্যান্ডকে নিয়ে ওই গোপন আস্তানায় পৌঁছে যায়। সেখানে ক্রিস্টাল গার্ডকে তার আইডি কার্ড দেখায়। যখন গার্ড বাকিদের কথা জিজ্ঞাসা করে তখন ক্রিস্টাল জানায় এরা আমার বডিগার্ড। তাই ক্রিস্টাল তাদের নিয়ে অনায়াসে ভিতরে চলে যায়। ভিতরে যেতেই তাদের সামনে আরো এক গার্ড তাদের রাস্তা আগলে দাঁড়ায়। সে ক্রিস্টালের পরিচয় জানতে চাইলে সে আবারও তার আইডি কার্ড দেখায়। তাই গার্ডও তাদের ভিতরে যাওয়ার অনুমতি দেয়। ফাইনালি তারা এবার সেই পারমাণবিক বোমা নিজের চোখে দেখতে সক্ষম হয়। তারা যখন নিজেদের মধ্যে প্ল্যান করছিল কিভাবে এটাকে গার্ডদের চোখে ফাঁকি দিয়ে সরিয়ে নেওয়া যায়, ঠিক সেই সময় বাইরে থাকা ওই গার্ডের সন্দেহ হয়, কারণ যারা মাত্রই ভিতরে ঢুকে গেল তাদের কারোই বডি ল্যাঙ্গুয়েজ জার্মান আর্মির মতো নয়। ওই গার্ড এক প্রকার নিশ্চিত হয়ে যায় সে তাদের চিরশত্রু আমেরিকান আর্মিদের আমন্ত্রণ করে এখানে ঢুকার পারমিশন দিয়েছে। সাথে সাথে সে আরো গার্ড নিয়ে ভিতরে ঢুকতে শুরু করে আর তাদের উপর শুরু করে গুলির বর্ষণ। এইদিকে সার্জেল ম্যাথারসন ও মেজর র্যানসন বুঝে যায় তাদের প্ল্যান ইতিমধ্যে ফেল হয়ে গেছে। তাই যান বাঁচাতেও তারাও পাল্টা আক্রমণ শুরু করলে সেখানে এক ভয়ানক যুদ্ধ লেগে যায়। এইদিকে যখন এই যুদ্ধ পুরো ক্যাম্পে ছড়িয়ে পড়ে আর অন্য জার্মান সোলজাররা সেই নিউক্লিয়ার বোমা নিয়ে সরিয়ে গাড়িতে তুলতে শুরু করে। এই ঘটনায় নেট দেখে ফেলে আর সে মেজর র্যানসনকে জানালে এবার মেজর র্যানসন ও নেট এসে বাকি সকল নাজি আর্মিদের গুলি উড়াতে শুরু করে। এভাবে একে একে তারা জার্মান আর্মিদের ডাউন করতে থাকলেও অন্যদিকে বাকি নাজি বাহিনীরা সেই বোমা নিয়ে সরে যেতে সক্ষম হয়। এবার সার্জেল ম্যাথারসন যখন তাদের পিছু নিতে শুরু করে তখন দেখতে পায় তাদের বহু সংখ্যক জার্মান বাহিনী তাদের দিকে গুলি ছুটতে ছুটতে এগিয়ে আসছে। তাই তারা ওই বোমার পেছনে না ছুটে জীবন বাঁচাতে পাল্টা আক্রমণ করতে থাকে। এভাবে ভয়ানক এক যুদ্ধ চলাকালীন আমেরিকান আর্মিরা দেখতে পায় তাদের কাছে যা বুলেট ছিল তা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় জার্মান মেজর বেমিয়ার। সে এসে ওই জার্মান ক্যাপ্টেন ব্র্যান্ডকে সহ বাকি আমেরিকান আর্মিদেরও ধরে ফেলে। সে জার্মান ক্যাপ্টেন ব্র্যান্ডকে জানায় হিটলারের রাজ্যে বিশ্বাসঘাতকের কোনো জায়গা নাই এবং তাদের সকলকে ধরে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে তাদের কে এই আস্তানার ভিতরে নিয়ে এসেছে। ক্রিস্টাল জানায় সে আমেরিকান আর্মিদের এই আস্তানায় নিয়ে এসেছে। আসলে বিজ্ঞানী গ্রেনওয়াল যেহেতু ব্রিটিশ আমেরিকান বংশোদ্ভূত ছিল তাই আমেরিকার প্রতি তার মায়া থাকবে এটাই স্বাভাবিক। মেজর ব্রেমিয়ার এবার ক্রিস্টালের দিকে বন্দুক তাক করে ধরে তাকে হত্যা করার জন্য। জার্মান মেজর গ্রেনওয়ালকে জানায় সরি মিস্টার সায়েন্টিস্ট, তোমার মেয়েকে আমি হত্যা করতে বাধ্য হলাম। যেই তাকে গুলি করবে তার আগে ক্রিস্টালের সামনে এসে দাঁড়িয়ে যায় নেট আর মেজর ব্রেমিয়ারের গুলি এসে লাগে নেটের পেটে। নেট আস্তে আস্তে লুটিয়ে পড়ে মাটিতে আর এই সময় তারা দেখতে পায় জার্মানির আকাশে ইতিমধ্যে আমেরিকান ফাইটার প্লেন ঢুকে পড়েছে। এই সুযোগে মেজর র্যানসন এক শটে জার্মান মেজরের কুলি উড়িয়ে দেয় আর তার সাথে আশেপাশে সকল জার্মান আর্মিদের এক এক করে হেডশট দিয়ে উড়িয়ে দিতে থাকে। এভাবে তারা সকল নাজি বাহিনীর উপর আতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করতে শুরু করে আর সামনে আগাতে থাকে। অন্যদিকে হাজার হাজার আমেরিকান ফাইটার প্লেন উড়ে আসতে থাকে জার্মানির দিকে। এভাবে তারা জার্মান সোলজারদের খতম করে গাড়ি নিয়ে পালাতে শুরু করলে পেছন থেকে আরো বহু সংখ্যক জার্মান সোলজার তাদের পিছু নিয়ে আক্রমণ চালাতে থাকে। এই দিকে ততক্ষণে আমেরিকান ফাইটার প্লেনগুলি জার্মানির ভিতরে ঢুকে পড়ে আর আকাশ থেকে অতর্কিত বোমা হামলা শুরু করে। চোখের পলকে শত শত বোমা হামলা চালিয়ে তারা জার্মানির ওই পুরো এরিয়া ধুলোর সাথে মিশিয়ে দেয়। এদিকে বাকি জার্মান আর্মিরা পিছু নিয়ে গুলি করতে থাকলে মেজর ও সার্জেল ম্যাথারসন পাল্টা আক্রমণ করে তাদের থামানোর চেষ্টা করতে থাকে। কিন্তু হঠাৎ জার্মান আর্মিদের মেশিন গানে কয়েক রাউন্ড গুলি এসে মেজর র্যানসনের বুকে লাগে আর চোখের পলকে তার বুক জাজরা হয়ে যায়। এর পরের সিনে আমরা আমেরিকান কমব্যাক হসপিটাল দেখতে পাই যেখানে নেটের জ্ঞান ফিরে আসে
আসলে সে দেখতে পায় লেফটেন্যান্ট জয়ী তার পাশে বসে রয়েছে। নেটের জ্ঞান ফিরে আসলে লেফটেন্যান্ট তাকে জানায় এই মিশনে তাদের মেজর র্যানসন মারা গিয়েছে। সেই সাথে তিনি আরো জানায়, আমি তোমার ব্যাপারে সার্জেল ম্যাথারসনের কাছে সবকিছু জেনেছি, কিন্তু আমি দুঃখিত যে তোমার এই সাহসিকতার জন্য আমেরিকান সরকার তোমাদের বড় কোনো খ্যাতি দিতে পারবে না, কারণ যেহেতু এই মিশন ছিল যুদ্ধ চুক্তির বাইরে, তাই আমেরিকান সরকার চায় না পুরো বিশ্ব জেনে যাক আমেরিকা অবৈধভাবে জার্মানিদের উপর আক্রমণ করেছে। তবে একদম শেষ সময় লেফটেন্যান্ট জানায় তারা জার্মানির সেই নিউক্লিয়ার বোমা দখল করতে সক্ষম হয়েছে, আর সেটা বর্তমানে ওই সায়েন্টিস্ট গ্র্যান্ডওয়ালকে দিয়ে আবারও মডিফাই করে এবার জার্মানিদের জন্য প্রস্তুত করা হচ্ছে। নেটকে তার এই সাহসিকতার জন্য ধন্যবাদ জানায় এবং তাকে র্যানসনের পদে মেজর হিসাবে পদোন্নীত করে লেফটেন্যান্ট সেখান থেকে চলে যায়। লেফটেন্যান্ট চলে গেলে সেখানে আসে ক্রিস্টাল। সে তার জীবন বাঁচানোর জন্য নেটকে ধন্যবাদ জানায় আর সারা জীবন তার সাথে কাটানোর জন্য অনুরোধও জানায়। মুভির একদম লাস্টে দেখতে পায় নেট আসে মেজর র্যানসনের কবরের পাশে, আর মেজরের সম্মানে তার নিজের একটি রকেট রেখে দেয় মেজর র্যানসনের কবরের উপরে।